অন্তঃসত্ত্বা হওয়ার ৩ মাসের মাথায় হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করি আমার পেটের বাচ্চাটি আর নেই। নেই বলতে আমার পেটেই নেই। প্রথমে বুঝতে অসুবিধা হলে আমি বারবার টেস্ট করি। হ্যাঁ, সত্যিই বাচ্চাটি আর নেই। প্রচণ্ড মাথা ধরে আছে। ২ হাত দিয়ে মাথা চেপে বসে পড়লাম। কিছু মনে করতে পারছি না। শুধু এটুকুই বারবার মনে পড়ছে, আমার বাচ্চাটি আর নেই। আমি হাত পা ছোড়াছুড়ি করে চিৎকার করে কাঁদতে লাগলাম। মেঝে খামচে ধরার চেষ্টা করি। প্রায় ২০ মিনিট পর আমার শাশুড়ি আর দেবর আমার কান্না শুনে ঘরে আসলো। আমার শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার দেবর কিছু সময় চুপ করে থেকে নিজের রুমে চলে গেল। মনে হচ্ছিল দুইজন আগে থেকেই সব জানতো। আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, আম্মা, এটা কি হলো? এটা কেন হলো? এটা কিভাবে হলো? আমার কলিজা পুড়ে যাচ্ছে। আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। আম্মা, ওরে এনে দেন না। আমার শাশুড়ি চোখের পানি ফেলতে ফেলতে বলল, শান্ত হও মা, শান্ত হও। তোমার শরীর খারাপ করবে। কাল রাতেও আমি সুস্থ ছিলাম, সব ঠিক ছিল। আমার একদম মনে আছে, আমি কোনো অসুস্থ অনুভব করিনি। আমার বাচ্চা কোথায় গেল? আমার শাশুড়ি আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু জানি না। তোমার স্বামী আসলে তুমি তার সাথে কথা বলো। আমাকে কিছু জিজ্ঞেস করো না মা। এই সংসারের ওপর থেকে সব রহমত উঠে গেছে, সব ধ্বংস হয়ে যাবে। কথাগুলো বলেই আমার শাশুড়ি বেরিয়ে চলে গেল। রাতে আমার স্বামী মাসুদ আসলে আমি তাকে দেখেই বাচ্চাদের মতো কান্না শুরু করে দিই। আমাকে অবাক করে দিয়ে সে বিরক্ত হয়ে বলল, বাসায় আসতে না আসতে এই ঘ্যান ঘ্যান কান্নাকাটি শুরু করে দিও না তুমি তো। জানো তো, অফিস থেকে মাত্র এসেছি। আর বাচ্চা তো তোমার একার ছিল না, আমারও ছিল। কষ্ট আমারও হচ্ছে। মেয়েদের মতো আমরা ছেলেরা কথায় কথায় কাঁদতে পারি না, তাই আমাদের কষ্ট তোমাদের চোখে পড়ে না। ওর কথা শুনে প্রথমে খুব কষ্ট পেলেও পরে নিজেকে বোঝালাম, হয়তো আসলে ছেলেরা কাউকে কষ্ট দেখাতে পারে না। নিজেকে শান্ত করলাম। রাতে ও খাওয়া দাওয়া করে রুমে আসলে ওর পাশে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আমার কাল রাতে? মাসুদ একটু থতমত খেয়ে গেল। মোবাইলটা পাশে রেখে বলল, তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ো। মানে জ্ঞান ছিল না কোনো। আমরা ডক্টর বাসায় নিয়ে আসি। সে আসার আগে বাচ্চাটা হঠাৎ পড়ে যায়। ডক্টর সব দেখে তোমাকে ঘুমার ওষুধ দিয়ে চলে যায়। আমার বয়স কম, তবে এতটাও অবুঝ না যে কেউ মিথ্যা বলছে আর আমি সেটা বুঝতে পারবো না। আমি উল্টো মাসুদকে প্রশ্ন করলাম, আমি কোনো ব্যথা অনুভব করলাম না, আমার কোনো কষ্ট হলো না, ২-৩ দিনের মধ্যে আমার কোনো সমস্যাও হয় নাই, হঠাৎ এটা তাহলে কিভাবে হলো? মাসুদ এবার বিরক্ত হয়ে বলল, আমি তো ডক্টর নই যে বলতে পারবো কিভাবে হলো। আল্লাহরটা আল্লাহ নিয়ে গেছে। তার উপর তো আর আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। ভাগ্যে থাকলে আবার হবে। ব্যাপারগুলো কেমন অস্বাভাবিক লাগছে, কিন্তু কিসের ভিত্তিতে অস্বাভাবিক লাগছে সেটা বুঝতে পারলাম না। এই বাড়ির কেউ আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করেনি। শ্বশুর শাশুড়ি মেয়ের মতো ভালোবাসে, ছোট দেবর ননদ বড় বোনের মতো সম্মান করে। বিয়ের আগে ভাবতাম শ্বশুর বাড়ির মানুষ খুব খারাপ হয়। এ বাড়িতে আসার পর আমার ধারণা পুরোটাই পাল্টে গেছে। ৩ সপ্তাহ কেটে গেছে। সব কিছু সবার জন্য স্বাভাবিক হলেও আমার মধ্যে এখনও পৃথিবীর আলো না দেখা সন্তানের চলে যাওয়ার আগুন দাউ দাউ করে জ্বলছে। মাঝে মাঝে খুব ভেঙে পড়ে কান্নাকাটি করি। শাশুড়ি মায়ের মতো যত্ন করে সামলায়। আমার শ্বশুর ব্যবসায় কিছু দরকারি কাজের জন্য দেশের বাইরে ছিল। ১ মাস পর সে আজ দেশে এসেছে। এর মধ্যে তাকে সব জানানো হয়েছিল, কিন্তু আমরা সবাই খুব অবাক হয়েছিলাম যখন এই খবর শুনেও সে কোনো প্রতিক্রিয়া করেনি। যেই নাতি আসার আনন্দে পুরো এলাকায় সে মিষ্টি খাইয়েছিল, সে নিজেই গিয়ে মিষ্টি দিয়েছে, অথচ সেই নাতি হারানোতে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখে আমি কত কষ্ট পেয়েছি তা একমাত্র আমিই জানি। আমার শ্বশুর বাসায় এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। সে চুপচাপ কারোর সাথে কোনো কথা বলছে না। রাত হলে আমার স্বামী মাসুদ বাসায় এসে রুমে প্রবেশ করতেই আমার শ্বশুর রুমে এসে আমাকে বাইরে যেতে বলল। আমি তাদের কথা অমান্য করি না, ব্যক্তিগত কথা থাকতেই পারে এই ভেবে রুম থেকে বেরিয়ে গেলাম। শ্বশুর দরজা বন্ধ করে দিল। হঠাৎ আমরা বসার ঘর থেকে শুনতে পেলাম রুম থেকে মারের আওয়াজ আসছে। সবাই ছুটে গেলাম, একমাত্র আমার ননদ আয়েশা ছাড়া। বাইরে থেকে বুঝতে পারলাম আমার শ্বশুর আমার জামাইকে মারছে। কিছুই বুঝতে পারছি না আমি কেন মারছে। কান্না করতে করতে আমার দেবরকে বললাম, মাহবুব, কিছু করো, তোমার ভাইকে তো তোমার বাবা মেরে ফেলবে, জলদি কিছু করো। কাঠের বিশাল দরজা, কারোই ভাঙার শক্তি হলো না। ৩০ মিনিট পর আমার শ্বশুর ক্লান্ত শরীরে বের হয়ে আসে রুম থেকে। তাকে উপেক্ষা করে আমি তাড়াতাড়ি চলে গেলাম ভিতরে। মাসুদ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। আমি আর আমার দেবর ওকে হাসপাতালে নিয়ে যাব। তখন আমাকে দূরে সরিয়ে দিয়ে আমার শ্বশুর সাথে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি। আয়শা এসে সবার সামনে বলল, ভাবি, তোমার সাথে কিছু কথা আছে আমার। আমি খেয়াল করলাম আমার শাশুড়ি কান্না ভরা চোখে আয়শাকে ইঙ্গিত দিচ্ছে আমাকে যেন কিছু না বলে। আয়শা আমার শাশুড়িকে তোয়াক্কা না করে আমাকে ওর রুমে নিয়ে গেল। এরপর বলতে শুরু করলো, ভাইয়ার অফিসে সামিয়া নামের এক মেয়ে আছে। তার সাথে ভাইয়ের ৩ বছরের সম্পর্ক। মেয়েটা প্রচণ্ড বেয়াদব আর বাজে বাজে জামাকাপড় পরে, অসভ্য, মানে বাবার পছন্দের বাইরে। বাবার আগে থেকেই তোমাকে পছন্দ ছিল। ভাইয়াকে বিয়ের কথা বলতেই ভাইয়া রাজি হয় না। বাধ্য হয়ে বাবা সব সম্পত্তি ৩ ভাগে ভাগ করে দেয়। ১ ভাগ তোমার নামে আর 1 ভাগ 2 ভাগ আমাদের 2 ভাই বোনের নামে লিখে দেয়।
সাথে ভাইয়াকে ত্যায্য করার কথা বলেন। বাবা ছাড়া ভাইয়া অসহায়, কারণ বাবার ছায়াতল থেকে বের হলে ভাইয়ার এত বেতনের চাকরিও থাকবে না, তাই বাধ্য হয়ে ভাইয়া তোমাকে বিয়ে করে। বাবার জন্য কখনো তোমার সাথে খারাপ আচরণ করার সুযোগ পেয়ে ওঠিনি, কিন্তু যখন তুমি অন্তঃসত্ত্বা শুনলো তখন ওই মেয়ে ভাইয়াকে বাজেভাবে গালাগাল করে এবং ভাইয়াকে ভয় দেখায়। ভাইয়া সুযোগ খোঁজে কবে বাড়িতে বাবা থাকবে না। বাবার দেশের বাড়িতে যাওয়ার সাথে সাথে সে প্ল্যান সাজিয়ে ফেলে। সেদিন রাতে সবার খাবারে ঘুমের ওষুধ দেয়। মা, ছোটো ভাইয়া আর তুমি আগেই খেয়ে নিলে, আমি পড়ছিলাম। তুমি খাবার রেখে গেছো ঠিকই, কিন্তু আমি খাবার খাওয়ার সময় পাইনি। সবাই ঘুমিয়ে গেছে, আমি ঘুমাইনি দেখে ভাইয়া আমার রুমের দরজা বাইরে থেকে লক করে দেয়। এরপর একজন ডক্টর আনে। আসে একটু থেমে আবার বলতে শুরু করলো, আমি সজাগ ছিলাম কিন্তু কিছু করতে পারিনি। মনে হলো সব আমার চোখের সামনে হলো। ও আমার ফোন নিয়ে নিয়েছিল, সকালে উঠে আমার ফোন ফেরত দেয় এবং মাকে হুমকি দেয়, বলে আমরা যদি বাবাকে কথা জানাই তাহলে সে আত্মহত্যা করবে। মা সেই ভয়ে কাউকে কিছু বলেনি, কিন্তু এত বড় অন্যায় আমি কোনো কিছুতেই মেনে নিতে পারিনি। সব বাবাকে জানাই। সে বলল যা করার দেশে এসেই করবে। সব কিছু শুনে আমি মাটিতে ধপাস করে পড়ে যাই। আমার শাশুড়ি আমাকে ধরতে হলে আমি উঠে রুমে চলে যাই। যে স্বামীকে মনে প্রাণে ভালোবাসলাম সেই কিনা আমার সন্তানের খুনি।